দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আড়াইসিএল স্টিল গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি এবং রাজনীতির পেছনে ঘটে যাওয়া নেপথ্যের ঘটনার বিশ্লেষণ পর্যবেক্ষণ তুলে ধরবার চেষ্টা করি। আমাদের সঙ্গে বরাবরের মতো স্টুডিওতে অতিথিরা যুক্ত হন। আজকে আমরা মূলত কথা বলতে চাই আমরা এই সময় সব থেকে আলোচিত একটি বিষয়, যেটি নিয়ে বারবার বলা হচ্ছে সব মহল থেকে, রাজনৈতিক ঐক্যের জায়গাটি নিয়ে। একদিকে যেমন রাজনৈতিক ঐক্য প্রয়োজন, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একই সাথে বিভাজনের রাজনীতি নিয়েও কিন্তু আমরা নানা রকম আলোচনা সমালোচনা শুনতে পাই। রাজনৈতিক ঐক্যমত্য বনাম বিভাজনের রাজনীতি, এই শিরোনামে আমরা আজকে আলোচনা করতে চাই। আমরা এর মধ্যে দেখেছি যে রাষ্ট্রীয় সহায়তায় দল গঠন করলে জনগণ হতাশ হবে, এরকম একটি মন্তব্য কিন্তু আজকেও তারেক রহমান করেছেন। অন্যদিকে বিএনপি যা করবে তা আমরা দেখছি, এরকম একটি মন্তব্য করেছেন শহীদ মোহাম্মদ রেজাউল করিম। আমরা এই ধরনের পাল্টাপাল্টি মন্তব্য তো শুনছি, আর পাশাপাশি রাজনৈতিক ঐক্যের কথা কিন্তু সব মহল থেকেই বলা হচ্ছে। মোটা দাগে রাজনৈতিক ঐক্যের জায়গাটি আসলে কতটুকু জোরালো এই মুহূর্তে রাজনৈতিক মাঠে, সেটি আমরা কতটুকু লক্ষ্য করছি তা নিয়েই আজকে আমাদের অতিথিদের কাছ থেকে এই বিষয়টির বিশ্লেষণ জানতে চাইব। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন, আমরা পরিচয় করে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, সিনিয়র সাংবাদিক, প্রথম আলো। স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন একজন শিক্ষক, ডক্টর আব্দুল লতিফ মাসুম, রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী এবং সাবেক অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাই। আমি শুরুটা করতে চাই সোহরাব হাসান আপনাকে দিয়ে। আমি আজকে আপনাকে দিয়ে এই কারণেই শুরু করতে চাই, আজকে গণমাধ্যমে পড়তে গিয়ে আপনার একটি কলাম আমি পড়ছিলাম, আপনি সেখানেও নানানভাবে আসলে রাজনৈতিক ঐক্যের কথাটি ঘুরে ফিরে লিখেছেন। আজকেও আপনি সেখানে কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়েছেন। তার মধ্যে দুটি বিষয় বলেছিলেন যে আমাদের এই গণ অভ্যুত্থানের অন্যতম উদ্দেশ্য ছিল যে ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ করা, অর্থাৎ শেখ হাসিনার পতন ঘটানো, আরেকটি হচ্ছে গণতন্ত্রের উত্তরণ। এই বিষয়টিকে আপনি আপনার লেখায় আজকেও আপনি লিখেছেন। এই লেখাগুলো হয়তো বারবারই আসছে নানাভাবেই, নানান জনের মধ্য দিয়ে। আপনার কাছ থেকে জানতে চাইব যে রাজনৈতিক ঐক্যমত্য বনাম বিভাজনের রাজনীতি, আজকের যে আলোচনা শিরোনাম, সেটাকে ধরে যদি প্রশ্ন করি, মনে করেন কিনা যে আসলে আমাদের রাজনৈতিক ঐক্যের থেকে কি বিভাজনের রাজনীতিটাই বেশি একটু মাঠে স্পষ্ট হচ্ছে, এরকম কিছু কি আপনি মনে করছেন সাংবাদিক হিসেবে? ধন্যবাদ। এবং আব্দুল লতিফ মাসুম অধ্যাপক, তাকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে ঐক্য কার সঙ্গে কার? ঐক্য হবে নীতি কর্মসূচির ঐক্য, আদর্শের ঐক্য, সেটি কতটা আছে সেই প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে বিভাজন একটা হচ্ছে শ্রেণীবিভক্ত সমাজ, দ্বিতীয় হচ্ছে গণতান্ত্রিক সমাজ। যদি আমরা বলি সেখানে মত পথের পার্থক্য থাকবে, ভিন্ন মত থাকবে, অন্য মত থাকবে, এবং সেটাকে যদি আমরা বিভাজন বলি তাহলে তো সেটি খুব খারাপ না। কিন্তু বিভাজনটা এমন যদি হয় যে কথা বন্ধ, বা অন্য যেটা বলেন সেটা আমি শুনবো না, সারাক্ষণ প্রতিহিংসা, সারাক্ষণ প্রতিযোগিতা বা প্রতিহিংসা পরায়ণতা, যেটা সুস্থ প্রতিযোগিতা তো ভালো গণতন্ত্রে, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। সুস্থ প্রতিযোগিতা, সুস্থ প্রতিদ্বন্দ্বিতা এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণের যার যার কর্মসূচির নীতি পরিকল্পনা নিয়ে যাবে, জনগণ ঠিক করবে। এখন এই রাষ্ট্রের মালিক তো জনগণ, আমরা সেটি মনে করি কিনা, যে কোনো, সেটি রাজনৈতিক নেতৃত্ব বলি, পেশাজীবী বলি, বা ছাত্র নেতৃত্ব বলি, তাদের আমাদের মধ্যে একটা ধারণা হয়েছে যে আমি যেটা বলি এটাই হচ্ছে সর্বাংশে সত্য, এর বাইরে কিছু হতে পারে না। আওয়ামী লীগের 15-16 বছরে আমরা কিন্তু সেটাই দেখেছি। তারা যাকে দেশপ্রেমিক মনে করেছেন তারাই দেশপ্রেমিক, তারা যাদের দেশ বিরোধী মনে করেছেন তারা দেশ বিরোধী। এখনও কিন্তু সেই প্রবণতা এক ধরনের কথাবার্তায়, বক্তৃতা বিবৃতিতে আছে। স্বৈরাচার তো চলে গেছে। এখনও যদি 6 মাস পর, 5.5 মাস পরও যদি মনে করা হয় যে স্বৈরাচার সব কিছু করছে, স্বৈরাচারের দোসর, স্বৈরাচারের ষড়যন্ত্র, স্বৈরাচারের অন্তর্ঘাত ইত্যাদি রাষ্ট্রকে তছনছ করেছে। আপনি দেখেছেন যে সচিবালয়ে একটা আগুনের ঘটনা ঘটল, কীরকম তোলপাড়, যে এটি নির্ঘাত স্বৈরাচারের, মানে কি বলে, ফ্যাসিবাদের কেউ না কেউ করেছে। পরবর্তীকালে প্রমাণিত হলো যে এটি একেবারেই কারিগরি, যদিও বৈদ্যুতিক, সেটাও খুবই দুর্ভাগ্যজনক। এবং কীরকম ক্ষতি হয়েছে রাষ্ট্রে, দুটি মন্ত্রণালয় প্রায় কয়েকদিন অচল হয়ে পড়েছিল। সুতরাং আমরা সবার লক্ষ্য যদি হয়, যেটি আমার লেখায় আছে, স্বৈরাচার পতন তো হয়ে গেছে, যে ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছিল সবাই। এখন গণতন্ত্র উত্তরণটা কীভাবে হবে, সংস্কার কত দূর যাবে, নির্বাচনটি কিভাবে হবে, আনুপাতিক হারে না প্রচলিত যে ভোট পদ্ধতি আছে সেটা হবে, দ্বিকক্ষ হবে না এককক্ষ হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটা থাকবে না থাকবে, ৭০ ধারার কে ভবিষ্যৎ কী হবে, ইত্যাদি অনেক কিছু বিষয় নিয়ে সেটি নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক
অন্তর্বর্তী সরকার একটা ভালো কাজই বলবো যে তারা একটা আলোচনার সূত্রপাত করার জন্যে কমিশন করেছে, কমিশন রিপোর্ট দিয়েছে, রিপোর্ট নিয়ে আলাপ আলোচনা হবে। আমি তো মনে করি রিপোর্টগুলো ওয়েবসাইটে দিয়ে দেওয়া উচিত। এখন একটা কারণ হতে পারে যে এটা চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পর, যেহেতু খসড়া পর্যায়ে রয়েছে, কিন্তু তারপর দেওয়া উচিত, হোক না খসড়া পর্যায়ে। এখন তো আবার কমিশনগুলোর প্রধানরা বা কমিশনগুলোর প্রধানরা নিজেদের মধ্যে আলোচনা করছে যে, যেমন বিশেষ করে সংবিধান এবং নির্বাচন কমিশনের যে সুপারিশ, তার মধ্যে কোনো অসঙ্গতি আছে কিনা, কোনো বিরোধিতা আছে কিনা, এটি তারা চিহ্নিত করার চেষ্টা করছে। গণতন্ত্র হচ্ছে সবাইকে নিয়ে চলা। কাউকে বাদ দিলেই আপনি ধরে নিতে হবে যে আপনি তাকে মানে আপনি একলা চলতে চান, অথবা আপনার সঙ্গে যারা আছে তারাই। এবং সেটি কিন্তু আমাদের স্বাধীনতার পর থেকে এটি হয়ে আসছে। যখন যারা ক্ষমতায় ছিল তারা মনে করেছে তারাই একমাত্র দেশপ্রেমিক। ভিন্ন মত থাকতে পারে, আর এর অর্থ না যারা অন্যায় করেছে তাদের বিচার করা হবে না, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। কিন্তু এই অর্থে যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। কিন্তু সেই কারণে একটি জনগোষ্ঠী, একটি সমর্থক গোষ্ঠী বা একটা বিশাল দেশের যে একটা বিরাট জনগণের একটা বিরাট অংশকে আপনি সমস্ত গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বাদ দিবেন, আমি তো মনে করি সেটা তাহলে আর গণতন্ত্র হবে না। অন্তর্ভুক্তিমূলক যে গণতন্ত্র চাই, এটি সমসাময়িক বিশ্বে একজন নেতাই এই দৃষ্টান্ত স্থাপন করেছেন, নেলসন ম্যান্ডেলা। মানে সারা জীবন তিনি যার দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন, 27 বছর জেল খেটেছেন, সেই শ্বেতাঙ্গ শাসকের সঙ্গে করেছেন, যেটি বৃহত্তর স্বার্থে, জনগণের স্বার্থে। আমাদের দেশে এরকম তো নেতা আসেনি। জি, আমি একটু যোগ করতে চাই কি, যে আসলে জাতীয় স্বার্থের জায়গাটি যখন আসলে একটা রাজনৈতিক ব্যবস্থায় যখন গণতন্ত্র থাকে, যেমন তিউনিসিয়াকে একটা উদাহরণ হিসেবে বলা হয় যে একটা কার্যকরী স্বৈরতন্ত্র থেকে কিভাবে তিউনিসিয়া 2011 সালে আসলে ঘুরে দাঁড়িয়েছিল, সেটাকে কিন্তু উদাহরণ হিসেবে আনা হয়। আবার বিপরীত চিত্র আমরা দেখতে পাই মিশরের ক্ষেত্রে, যে একটি গণতন্ত্র না থাকলে যে মিশরের মতো দেশ, সেটি কিন্তু আসলে সেখানে গণতন্ত্র আমরা দেখেছি যে সেটি প্রতিষ্ঠিত হয়নি। অর্থাৎ তিউনিসিয়ার উল্টো দৃষ্টান্ত, তারা কিন্তু ঐক্যমত্য গঠনে ব্যর্থ হয়েছেন। আমরা একটু স্যারের কথা শুনি। কিন্তু মিশরের সেখানে কিন্তু একটা প্রশ্ন, মিশরের জনগণ যাকে নির্বাচিত করলো, হতে পারে তিনি মৌলবাদী, হতে পারে তিনি আমাদের বিবেচনায় তিনি গণবিরোধী, কিন্তু জনগণ তো তাকে সেখানে গণতন্ত্র আমার অবসান তো হয়েছে নিশ্চয়ই, গণতন্ত্র তো হয়নি। সেটাই বলেছি যে গণতন্ত্র তো মানে না, কিন্তু সেই সরকারকে মেনে নিলে হতো কিনা সেটি। বাংলাদেশ মানে বিশ্বে অনেক দেশেই তো গণতন্ত্রে তো ভুলের মধ্য দিয়ে সংশোধনের থাকে। আপনারা তো 4 বছর আগে তো কেউ ভাবেন ডোনাল্ড ট্রাম্প আবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবে, কিন্তু যেহেতু সেখানে গণতন্ত্র আছে, জনগণের রায় চূড়ান্ত। আমাদের মতো দেশে আমরা বিশেষ করে এই বুদ্ধিজীবীরা, লেখক, আমরা জনগণের রায়টাও মেনে নিতে চাই না। তারা মনে করে যে আমরা যেটা বুঝি এটাই ঠিক, আমরা যেটা মানে জনগণের রায় মনে করি, জনগণও তো রায় দিতে পারে, জনগণ ভুল দিতে পারে, সেটা সংশোধন করার আবার সুযোগ থাকে। জি, এবং সেই ইন্টারিম টাইম পর্যন্ত তাকে সময়টা দিতে হবে আবার সংশোধনের জন্য। অথবা আপনি আগে প্রস্তুতি নিতেন যে এই মনে করেন একটি বিশেষ দল এই দল ক্ষমতায় আসলে জনগণ, দেশের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে, তাহলে আপনি নির্বাচনের আগে থেকে সেটা প্রস্তুতি নিয়ে জনগণকে বোঝান, জনগণকে আপনার পক্ষে নেন। এখন জনগণ যার পক্ষে গিয়েছে, আপনি সেটি যে কোনোভাবে শক্তি বলে দমন করবেন, শক্তি বলে তাকে রোধ করবেন, এটি তো গণতন্ত্র না। জি, আমি আমাদের সঙ্গে ডক্টর আব্দুল লতিফ মাসুম রয়েছেন, রাষ্ট্রবিজ্ঞানী, সাবেক অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা যে আলোচনা করছিলাম আজকে, যে রাজনৈতিক ঐক্যমত্য বনাম বিভাজনের রাজনীতি, সোহরাব ভাই অনেকগুলো বিষয় বলেছেন। আমরা যেহেতু একটা 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যেটি এটুকু তো বলতে পারি যে নতুন করে অনেক কিছু গড়ে তোলার একটা সুযোগ পেয়েছে বাংলাদেশ, সেই সুযোগটাকে আসলে আমরা একটা রাষ্ট্রের সামনে তো এরকম সুযোগ আসলে বারবার আসে না। সেই জায়গা থেকে যদি স্যার প্রশ্নটা করি, সেটি রাজনৈতিক দিক থেকে হোক, সামাজিক দিক থেকে হোক, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে হোক, এই যে আমাদের যে সংকট ছিল গত 15-16 বছরের, এই সংকট থেকে মুক্তি পেতে বলা হচ্ছে যে রাজনৈতিক ঐক্যমত্যের আসলে একটা বিকল্প নেই, এটাই হতে পারে আমাদের একটা উত্তরণের পথ। সেই জায়গাটি স্যার কেমন দেখছেন? এই 5.5 মাস তো পার হলো স্যার।
আমি কিন্তু দেশ রাজনৈতিক বা ঐকমত্যের জাতি, জায়গাটি নিয়ে শুনতে চাই আপনার। একটা দেশ বা জাতি তো হঠাৎ করে উদ্ভব হয় না, তার একটা অতীত আছে, তার একটা ইতিহাস আছে। বাংলাদেশ জনগোষ্ঠীর ইতিহাস ভূগোল যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পরে খুব সুখকর অভিজ্ঞতা আমাদের নেই। বাংলাদেশের জনগণের যে মনস্তত্ত্ব, বাংলাদেশের জনগণের যে চরিত্র বৈশিষ্ট্য ইত্যাদি, আমি তো আকবর আলী খানকে ধন্যবাদ দিই যে তিনি পরিষ্কার করে সুন্দর করে এটা আমাদের সামনে উপস্থাপন করেছে যে ছলনার রাজনীতি এটা অতীতেও ছিল এবং আজও আছে। আমাদের কাছে কষ্টের বিষয় যে ভারতের মতো দেশে রাইট আর রং একটি গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক সংস্কৃতি স্থায়িত্ব অর্জন করেছে, প্রতিষ্ঠানিকতা অর্জন করেছে। বাংলাদেশের যেমন বিগত শেখ হাসিনা আমলে 2-3টা নির্বাচন একেবারেই বোগাস নির্বাচন হয়েছে, সেরকম ভারতে হয় না। হ্যাঁ, এক্সাজারেশন আছে, বিজেপি হয়তো বা অন্যায় করছে বা আমরা সাম্প্রদায়িকতার জন্য তাদেরকে দোষী করি, কিন্তু সেটি কিন্তু গণতান্ত্রিক পন্থায়। সৌরভ ভাই যেটা বললেন যে আপনি মিশরের কথা বলতেন, মিশরে যদি জনগণ ভুল করে থাকে সেটাই তো গণতন্ত্র, এবং তারা আবার মানে সংশোধন করার একটা সুযোগ পাবে। কিন্তু সেটা না করে যদি আপনি সামরিকতন্ত্র করেন, আপনি যদি গায়ের জোরে সব কিছু চালিয়ে দিতে চান, তাহলে সেটি গণতন্ত্র হলো না। বাংলাদেশের পলিটিক্যাল কালচারটাই হচ্ছে এরকম। খুব কষ্টের সাথে কথা বলতে হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি জাতির স্থপতি, তিনি দাবি করতেন যে তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কিন্তু তার বিশ্বাস, আচরণ, কর্মে, কৌশলে তিনি গণতান্ত্রিক ছিলেন না। বিপরীত উদাহরণ আমরা তো জওহরলাল নেহরু উদাহরণ দিতে পারি। তিনি আত্মস্থ করার চেষ্টা করেছেন, বিরোধিতা, ষড়যন্ত্র, সংগ্রাম, দাবি দাওয়া কর্মসূচির মাধ্যমে তিনি তার জাতিকে গণতান্ত্রিক পন্থায় এগিয়ে নিয়ে গেছেন। সেইখানে যদি আজকে যদি বাকশালের পরিবর্তে আমাদের যদি একটা সহনশীলতা আমরা লক্ষ্য করতাম, যদি তাদের মধ্যে যদি সবাইকে নিয়ে চলার দমন পীড়নের যে রাজনীতি বাকশালের মাধ্যমে এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশের যে সংস্কৃতি, সেটি যদি আমরা বেরিয়ে আসতে পারতাম তাহলে পরে হয়তো বা ভালো হতো। কিন্তু আনফর্চুনেটলি আমাদের সমস্ত রাজনৈতিক দ্বৈধতা, এই বিগত 50 বছরের যে রাজনীতি, সেটা বিশ্লেষণ করে আমি একটিমাত্র শব্দ দ্বারা ব্যাখ্যা করতে চাই, সেটা হচ্ছে ক্ষমতার কেন্দ্রিকতা। আমার মনে হয় না এই দেশের রাজনীতিবিদ যারা ক্ষমতায় আসেন তারা দেশকে নিরঙ্কুশভাবে ভালোবাসেন। তারা ভালোবাসেন ক্ষমতাকে, এবং ক্ষমতায় থাকার জন্য যা যা করা দরকার, আপনি যদি রিগিং করেন সেটাও জায়েজ, আপনি যদি মানুষ খুন করেন সেটাও জায়েজ, আপনি যদি মিথ্যাচার করেন, অত্যাচার করেন, সেটাও জায়েজ। তো এখন আজকের যে বিষয়টি, সেটি আমাদেরকে খুবই আহত করে। আপনারা জানেন যে একটা গণ অভ্যুত্থান বা আমরা গণবিপ্লব বলতে ভালোবাসি, এই বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশ জনগোষ্ঠী একটি এক জায়গায় একত্রিত হয়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে। দুটো বিষয় আলটিমেটলি, একটি হলো সংস্কার এবং দ্বিতীয়ত গণতান্ত্রিক পন্থায় প্রতিনিধিত্ব অর্জন। তো এটি অর্জনের জন্য প্রাথমিকভাবে তো একটি ঐক্যমত্য দেখা দিয়েছিল। সেখানে যেদিন প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন শপথ গ্রহণ করলেন, তখন আমরা সেখানে সকল রাজনৈতিক দল মতের প্রতিনিধিত্ব দেখেছি। বিশেষ করে বিএনপি যেহেতু প্রধান রাজনৈতিক দল বাংলাদেশে এবং তারা নিরঙ্কুশভাবেই জনপ্রিয়তার দাবি করতে পারে, সেই কারণে তাদের প্রাধান্য আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন নিয়োগ, বিভিন্ন মানে ডিসিশন মেকিং প্রসেসে। অথচ সেইখানে কিছু সময় যেতে না যেতেই আমরা দেখলাম যে একটা বিভেদ বা একটা দ্বন্দ্ব, একটা কোথাও যেন একটা গরমিল হচ্ছে না। আমরা তো এটা ছাত্রদের মধ্যে আবার লক্ষ্য করছি, তাদের মধ্যেও তো এইটাই তো আনফরচুনেট। যারা রক্ত ঝরিয়ে যারা আমাদের দেশে গণতন্ত্র এনেছে, সেই গৌরব তো তাদের প্রাপ্য। কিন্তু তারা যদি বিতর্কিত হয়ে যায়, তারা যদি
গোটা জাতির আশা আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক পরিবেশ এবং পরিস্থিতিকে মূল্যায়ন করতে ব্যর্থ হয়, তাহলে পরে তো এটা আমাদের জন্য খুব সুখকর কথা নয়। রাজনৈতিক ছাত্রদের এই যে ক্ষমতা কেন্দ্রিকতার একটা আকাঙ্ক্ষা তাদের মধ্যে আছে, এটা রাজনীতি করার মৌলিক অধিকার তো প্রত্যেকটা মানুষেরই আছে, তাদেরও আছে। কিন্তু সেখানে আমরা দুটো মত লক্ষ্য করি। প্রথমত, একদল মানুষ মনে করেন যে ছাত্রনেতাদের রাজনৈতিক দল করা উচিত। কেন উচিত? তারা যে সংস্কারে বিশ্বাস করেন, সেই সংস্কারকে বাস্তবায়ন করবার জন্য তাদেরকে ক্ষমতায় থাকতে হবে, এক নম্বর কথা। দু নম্বর কথা হলো যে কেউ কেউ বলছেন যে এই যে ছাত্রনেতারা বিরোধের সম্মুখীন হয়েছে, ষড়যন্ত্রের সম্মুখীন হচ্ছে, তাদের নিজেদের সেফটির জন্য, তাদের নিরাপত্তার জন্য, তাদের ভবিষ্যতের জন্য তাদেরকে রাজনৈতিক দল করা উচিত। তৃতীয় আরেকটি মত রয়েছে এরকম যে তারা যে আদর্শকে ধারণ করেন, তারা একটা মিথস্ক্রিয়া সৃষ্টি হয়েছে আদর্শিকভাবে বা ব্যক্তিগত বা অন্য অন্য যে কোনো পরিমাপ যদি আপনি চিন্তা করেন, তাহলে পরে এরা কিন্তু কোনো রাজনৈতিক, বাংলাদেশে প্রচলিত যে রাজনৈতিক ধারা আছে, যে আদর্শিক ধারা আছে, তারা একটিও ধারণ করে না। ঠিক আছে, একটা মিথস্ক্রিয়ার মাধ্যমে তারা যদি একটি ভিন্ন ধরনের অনন্য স্বকীয় বৈশিষ্ট্য, তারা যে নতুন বন্দোবস্তের কথা বলে, সেই বন্দোবস্ত যদি তাদের করতে হয়, তাহলে তাদের রাজনীতি করতে হবে। এটি তিনটি যুক্তি। কিন্তু সেখানে আমার যুক্তি হলো এই, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সব কিছুই ঠিক আছে, কিন্তু তারা যদি রাজনীতি করে তাহলে পথে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হাজির হবে। তারা গণবিপ্লবের মাধ্যমে যে মানুষের অগাধ ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান অর্জন করেছে, সেটা 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 প্রশ্নবিদ্ধ হবে। যদি রাজনীতি করতে হয় তাহলে পরে তাদের রাজনীতি করা উচিত এই নির্বাচনের পরে। মানে আপনি বলছেন তরুণদের রাজনৈতিক দল গঠনের বিষয়ে, রাজনৈতিক দলের ব্যাপারে আমার দ্বিমত নেই, কিন্তু আপনি মনে করেন যে একটা নির্বাচন হয়ে যাক, তারপর হ্যাঁ ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। আপনারা দেখেন বিভিন্ন জায়গায়, এই শ্রীলঙ্কায় যে এখন যে সরকারটি আছে, সেই সরকারটি অনেক আগের মানে বাম প্রভাবিত একটি রাজনৈতিক দল, এবং তারা আজকে ক্ষমতা আসে অনেক বছর পরে। তো এটার মূল্যায়ন তো হয়। এখন শুধুমাত্র ক্ষমতা, আশু ক্ষমতা, এবং এটা করলে অসুবিধা হবে। আর আমি এদের বিপক্ষে যে কথাটা, মানে এতক্ষণ তো পক্ষে বললাম, যে রাজনীতি বিপক্ষের কথাটা হলো যে তারা তো একটা মানে নিরপেক্ষ, আমরা বলি না তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু আসলে তো তারা একটা তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকার। সেই নিরপেক্ষতা লঙ্ঘিত হতে পারে। আর বিশেষ করে যারা রাজনৈতিক কন্টেস্ট্যান্ট অ্যান্ড কন্টেন্ডার্স, পলিটিক্যাল পার্টিগুলো, তাদেরকে এই সুযোগ কেন দেবে যে বারবার করে একই কথা বলা হচ্ছে যে তারা তো এখন, যদি আজকে তারেক রহমানের যে কথাটা আপনি উল্লেখ করলেন বলেছেন, যে সুতরাং মানে তারা যদি রাজনীতি প্রশাসনকে ব্যবহার করলে বা রাষ্ট্রের সুবিধা নিলে সেটা, কিন্তু তারা তো তাদের অবস্থান পরিষ্কার করেছে। আসিফ মাহমুদ তার পোস্টে বলেছেন যে তারা নির্বাচন করলে তারা সরে গিয়েই করবেন, সেটাও তো অবস্থান। কিন্তু মানে এই আবহাওয়াটা তো মানে ভালো নয়। তারা রাষ্ট্র ক্ষমতা একজন আরেকজনের সাথে কথা চালাচালি, বা এই যে মানে আমার মনে হয়েছে যে উভয় পক্ষ থেকেই একটু অসহিষ্ণুতা বা অসৌজন্য বলেন বা বিতর্ক বলেন, একটু তীব্রতা এসছে। তো সেটা আমাদের কারো কাছেই কাম্য নয়। জি, আমরা মূলত একটা স্বাস্থ্যকর এবং আত্মসংশোধনকারী, যদি বলা হয় যে একটা ব্যবস্থার দিকে আসলে যেতে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, আমরা শুদ্ধিকরণ, জি আত্মশুদ্ধিকরণ বা আত্মসংশোধন যেভাবেই আমরা বলি। আমি একটা প্রশ্ন সৌরভে আপনাকে করব, যে আমরা দেখেছি যে ইসলামী দলগুলো এক ধরনের মনে হচ্ছে, কেউ কেউ মনে করছেন, অথবা ইসলামী দলগুলোর কথাবার্তায় প্রচার প্রচারণায় মনে হচ্ছে, তা আমরা দেখেছি সম্প্রতি চরমোনাই পীরের সাথে যখন দেখা করলেন দুটি ইসলামী দলের, যখন যেটি কখনোই করবার কথা নয় কিন্তু তারা দেখা করলেন, সেটাকে এক ধরনের একটা আভাস দিলেন। আবার সেটা নিয়ে আজকে একজন ইসলামী আন্দোলনের নেতা, আপনাকে যেটি বলছিলাম আমরা দর্শকদেরকে শুরুতেই, যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, তিনি কিন্তু আবার সেটা বলেছেন যে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে, অথবা বিএনপি কি করছে
গত 53 বছর কি করেছে আমরা দেখেছি, অথবা বিএনপি কি করছে সেটা আমরা এখন দেখছি, অবজার্ভ করছি, এই ধরনের কথাবার্তা হচ্ছে। তো ইসলামী দলগুলোর দিক থেকেও আমরা দেখছি যে বেশ তীব্র প্রতিক্রিয়া আসছে, তারা চাঙ্গা হচ্ছে। কিন্তু আমরা যে কথাটি আসলে বলতে গেলাম যে আমরা যখন রাজনৈতিক ঐক্যমত্য নিয়ে আলোচনা করছি তখন এই ধরনের কথাগুলো কি ঐক্যমত্যের সিগন্যাল দেয় কিনা, সেই প্রশ্নের উত্তর আপনার কাছে নিব, কিন্তু আমরা একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র, আজকে আমরা কথা বলছি রাজনৈতিক ঐক্যমত্য বনাম বিভাজনের রাজনীতি। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন স্টুডিওতে, আশা করি আমাদের আলোচনা উপভোগ করবেন। একটা ছোট্ট বিরতি নিব, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। আমরা কথা বলছি রাজনৈতিক ঐক্যমত বনাম বিভাজনের রাজনীতি। এই শিরোনামে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো, সিনিয়র সাংবাদিক, কবি। সোহরাব হাসান, স্বাগত জানাচ্ছি আরও একবার আপনাকে। আমাদের সাথে আছেন ডক্টর আব্দুল লতিফ মাসুম, রাষ্ট্রবিজ্ঞানী এবং সাবেক অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্যার, স্বাগত জানাচ্ছি। স্যার, বিরতির আগে আমরা কথা বলছিলাম, সোহরাব হাসান আপনার কাছেই শুরুটা করতে চাই আমি, বিশেষ করে ইসলামী দলগুলোর একটা বিষয় নিয়ে আমি একেবারে কোড আনকোড করে আপনাকে বলছিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলছেন যে দুটি ইসলামী দল দেখা করেছে, তাতে করেই কারো কারো গাত্রদাহ হচ্ছে, তারা মনে করছেন তারা উজ্জীবিত হয়েছেন, তারা মনে করছেন তারা ক্ষমতাতেও হয়তো আসবেন। ইসলামী দলগুলোর আলোচনায়, কথাবার্তায় আত্মবিশ্বাসের জায়গাটা এইভাবেই তারা পোষণ করছেন বা ব্যক্ত করছেন। আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের কথাগুলোকে আসলে আমাদের সংস্কৃতির, সেই পুরনো সংস্কৃতির কথাই মনে করে দেয়, নাকি আমরা আসলে এটিও এক ধরনের মত প্রকাশ মনে করেন যে এটা হতেই পারে? মত প্রকাশ তো বটেই, কিন্তু মত প্রকাশের মধ্যে যদি অন্যকে আঘাত করা হয় সেটা কিন্তু মত প্রকাশের মধ্যে থাকে না। আমরা যে বলি না সাইবার বুলিং বা এই যে মানহানিকর, মানে এখন আমাদের রাজনীতিকদের মধ্যে যে চর্চা, অনুশীলন, সেটা ঠিক সহিষ্ণু আচরণ লক্ষ্য করা যায় না। তবে আরেকটা হচ্ছে যে এই কথাটি তিনি কাদের উদ্দেশ্যে বলছেন, তিনি তার নেতা কর্মী সমর্থক এদের উদ্দেশ্যে যদি বলে থাকে তাহলে তিনি বিএনপিকে স্পষ্ট করে বলছেন যে বিএনপিকে আমরা 53 বছরে দেখেছি তারা কি করেছেন এবং নতুন করে দেখার আসলে কিছু নেই, এবং আমরা এখন দেখছি তারা যা করছে, অবজার্ভ করছি। যাই হোক, এটি বলতেই পারে। এখন তারা যে অবজার্ভ করছে, তারা যেমন বলছে, আবার এই ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা, জামাতের নেতাকর্মীরা বা অন্যান্য ইসলামী দলের নেতাকর্মী কি করছে সেটাও দেশবাসী পর্যবেক্ষণ করছে, দেখছে। তো এটি মানে এটি গণতান্ত্রিক ব্যবস্থায় খুব অসঙ্গত নয় যে তার দলের তার কথা, তার দলের যে বক্তব্য সেটা জনগণের কাছে পৌঁছে দেওয়া, আবার কর্মী সমর্থকদের উজ্জীবিত করার জন্যও কিছু কথাবার্তা থাকে। সেটি আপনি সাম্প্রতিককালে জামাত ইসলামের আমিরের কথাবার্তা থেকে বোঝা যায়। মানে একটা নতুন যে বিষয়টা হচ্ছে, একটা নতুন মেরুকরণ হচ্ছে 5 আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনীতিতে একটা নতুন মেরুকরণের লক্ষণ আভাস দেখা যাচ্ছে। সেটা হচ্ছে তার আগে 5 আগস্টের আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন ছিল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সবাইকেই তার প্রতিপক্ষ, তার শত্রু মনে করত। সুতরাং এই শত্রুপক্ষ, আওয়ামী লীগের ভাষায় যে শত্রুপক্ষ, তাদের অস্তিত্ব রক্ষার জন্য সবার মধ্যে কিন্তু একটা সবাই ঐক্যবদ্ধ হয়েছিল যে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা। আর তাদের কি বলে, তাদের ওই আন্দোলনের দিকেই ঠেলে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগকে কখনোই 18 নির্বাচনের সময় একটি আলোচনা দেখেছিলাম সব দলকে নিয়ে, তৎকালীন প্রধানমন্ত্রী আলোচনা করেছেন যে নির্বাচন কিভাবে হবে। পরবর্তীকালে নির্বাচন তো আমরা দেখেছি, দিনের নির্বাচন রাতে হয়েছে। কিন্তু এর আগে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় সংখ্যাটা ওখানে যে নির্বাচন হবেই, 1 বছর পর হোক আর 1.5 বছর পর হোক। নির্বাচনের পর আওয়ামী লীগ আমলে বা তার আমলে, যেটি অধ্যাপক আব্দুল লতিফ মাসুম বললেন, যে 53 বছরের যে সংস্কৃতি, যে ধারাবাহিকতা, সেটা থেকে বেরিয়ে আসতে পারবে কি না কোনো দল। ছাত্র নেতারা বারবার যে প্রশ্ন করেছে, সুতরাং এই প্রশ্নের মধ্যে তাদের আমি কোনো দোষ দেখছি না। এখন বিএনপি বড় দল, আমি বলছি যে আমরা যে বিভাজনের আলাপটা করছি, এগুলো কি এক ধরনের বিভাজন তৈরি করে কিনা? না, বিভাজন ছিল, আছে, থাকবে। গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু বিভাজন খারাপ না। আচ্ছা, কারণ কমিউনিস্ট পার্টি যে, কিন্তু আমার একটা সাদা চোখের প্রশ্ন, একদম সাধারণ মানুষ, অসহিষ্ণুতা খারাপ।
বিভাজন খারাপ নয়। একটা প্রশ্নের উত্তর আপনি কি একটু দিবেন কিনা, যে সাদা চোখে যদি বলি যে রাজনীতিতে ঐক্য বলে আদৌ কি কিছু আছে, স্বার্থ ছাড়া, সুবিধা ছাড়া, ক্ষমতার প্রয়োজন ছাড়া? তাহলে তো ক্ষমতার ঐক্য, স্বার্থের ঐক্য, মানে রাজনীতিতে ঐক্য ব্যাপারটা কি আদৌ এক্সিস্ট করে? আমরা তো দলের ভেতরও দেখি না। এই যে যিনি মনোনয়ন পান না তিনি তো পরদিন বিদ্রোহী প্রার্থী হয়ে যান। তো সুতরাং সব এখন যারা সক্রিয় রাজনৈতিক দল আছে, গোষ্ঠী আছে, জোট আছে, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার নাই। গণতান্ত্রিক আচরণটা নিশ্চিত করতে হবে, অর্থাৎ অন্যের প্রতি, সেটাই দলের অন্য নেতাকর্মী হোক আর অন্য দলের নেতাকর্মী হোক, তার প্রতি সহিষ্ণু আচরণ করতে হবে, তার প্রতি সম্মান দেখাতে হবে। অন্যকে সম্মান না দেখালে আমাকেও কিন্তু সম্মান দেখাবে না। সুতরাং এই যে ইসলামী আন্দোলনের নেতা সব, আমরা কিন্তু ইসলামী আন্দোলন যারা ইসলামী দলের নেতাকর্মীদের কাছ থেকে একটু বেশি সহিষ্ণুতা আশা করি, একটু বেশি, কারণ তারা ধর্মের নৈতিকতাকেই সামনে আনে। এবং যেখানে ভেদাভেদ থাকার কথা না, যেখানে অন্য ভিন্ন দৃষ্টিতে দেখার কথা নয়। কিন্তু আমরা যখন দেখি ইসলামী দল ৭০টা হয়ে যায়, তখন কি ওখানে আসলে ৭০ হতে পারে, মানে এটা আপনি, কিন্তু আপনি তো মানে আপনি বুর্জোয়া দলও তো ৭০টা তার বেশি হতে পারে, মানে একই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় বিশ্বাস করে এই দলগুলো যারা মধ্যপন্থী দল, তারাও তো অনেক হতে পারে। এমনকি যদি আরো প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে যে বামপন্থী দলগুলো, তারা তো সবাই মার্ক্সীয় রাজনীতি করে, কমিউনিস্ট, তাদের মধ্যে সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে চায়, তাদের মধ্যে বিভাজনটা আরো বেশি। আর সুতরাং এই বিভাজন সমস্যা না, সমস্যা হচ্ছে একজন অপরজনকে সহ্য করতে না পারা। এই একজনের এবং সবসময় আমাদের রাজনীতির বড় সমস্যা হচ্ছে কি, আমরা সবসময় অন্যের দোষ ত্রুটি তুলে ধরার জন্য, চিহ্নিত করার জন্য যতটা উদ্গ্রীব, নিজের দিকে তাকাই না। আমার কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাই না, আমি অন্যকে গালাগাল করে, অন্যের উপর অন্যকে দোষারোপ করে, বিশুদ্ধার করে জনগণের সমর্থন পেতে চাই। এটা হচ্ছে রাজনীতিতে খারাপ দৃষ্টান্ত। অনেক ধন্যবাদ সোহেব হাসান। আমরা আসবো আপনার কাছে আবারও। ডক্টর আব্দুল লতিফ মাসুম, আমরা আজকে আলোচনা করছি রাজনৈতিক ঐক্যমত্য নিয়ে যদিও, এবং বিভাজনের রাজনীতি নিয়ে। আপনার কাছে একটু জানতে চাইবো, রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আপনার কাছে মনে হয় কিনা, যে প্রশ্নটি আমি সৌরভ ভাইকে করছিলাম, যে আদৌ কি আসলে রাজনীতিতে সত্যিকার অর্থে ঐক্য বলে কিছু কি এক্সিস্ট করে, এটা করে কিনা? আমি বিষয়টিকে একটি শব্দ দ্বারা ব্যাখ্যা করতে চাই, সেটা হচ্ছে গণতন্ত্র। আচ্ছা, অর্থাৎ গণতন্ত্রের চর্চাটা রাখা। গণতন্ত্র একটি সোশ্যাল সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম। প্রধানমন্ত্রী শাসিত সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার, এরকমভাবে আমরা গণতন্ত্রের বিভাজন করি। এটা একটা ব্যবস্থা, একটা প্রক্রিয়া। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে গণতন্ত্র শুধুমাত্র ওই ব্যবস্থাপত্র নয়, শুধুমাত্র মন্ত্রিপরিষদ আর রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা হলে মানুষ ভোট দিলেই গণতন্ত্র হয় না। গণতন্ত্র একটি মাইন্ডসেট, গণতন্ত্র হচ্ছে একটি ওয়ে অফ লাইফ। আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় এটা কষ্টের কথা, দুঃখের কথা, দুর্ভাগ্যের কথা, যারা রাষ্ট্রের নিয়ন্তা হয়েছেন তারাই নিজেরা গণতান্ত্রিক মন পোষণ করেন না। এখন যারা রাজনীতি, তার মানে কি শুধু নির্বাচন গণতন্ত্র নিশ্চিত করে না? নিশ্চয়ই। কিন্তু আমরা দেখছি নির্বাচনকে ঘিরে সবথেকে বেশি চাপ তৈরি হচ্ছে। এখন দেখেন, আপনি বাংলাদেশের রাজনীতিতে যদি আপনি হিসাব নিকাশ করেন, যে সমীকরণ শব্দটা সৌরভ ভাই উল্লেখ করলেন, সেটা আসলে যদি আপনি সমীকরণটাকে একটু এগিয়ে নিতে চান, তাহলে পরে আপনি দেখবেন যে ওই যে 3টি ভাগ আছে বাংলাদেশের রাজনীতিতে। এখন 3টা সমীকরণ বলেন, মানে জোট বলেন, বা ওই একই ধারার কথা বলেন, এটা হলো 3টা। মানে এখন যারা ছাত্র রাজনীতি যারা করছেন, যারা আজকের 24-এর গণ অভ্যুত্থানের যারা মানে নেতা এবং যারা এর নিয়ন্তা, তারা একটা পক্ষ এখন প্রতিপন্ন হচ্ছে। তাদের একটি আশা আছে, আকাঙ্ক্ষা আছে, এবং একটি সংস্কার শুদ্ধতার একটি স্বপ্ন আছে। এক। দ্বিতীয়ত, বিএনপি তো দীর্ঘকাল ধরে মানে তাদের একটি রাজনৈতিক নিরঙ্কুশতা আছে। তো মানে এটা খুব মুশকিলের কথা। মজার কথা হলো যে বিএনপি এখন আজকে আওয়ামী লীগের জায়গায় প্রতিস্থাপিত হয়েছে। আগে নিরঙ্কুশভাবে আওয়ামী লীগ
সবকিছু করবে, সবকিছু করবে, সবকিছু তারাই হচ্ছে একমাত্র সিরাজউদ্দৌলা, আর সবাই মীর জাফর। বিএনপির ব্যাপারে নিরঙ্কুশতা কিন্তু ওই লেভেলে এটা আমরা বলতে পারবো না। বিএনপি কিন্তু ইতিবাচকভাবে, নিরঙ্কুশতা আছে কিন্তু ইতিবাচক প্রবণতা তাদের মধ্যে আছে, যারা জনগণের ভোট দিতে চায়, তারা সুশাসনের কথা বলে। এবং আপনারা দেখেছেন যে তারেক রহমান বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে গুড গভর্নেন্স বা সাংবিধানিক প্রক্রিয়া বা জাতীয় ঐক্যমত্যর কথা তিনি বারবার করে বলছেন। সুতরাং আমরা কিন্তু এই প্রবণতা কিন্তু রয়ে যাচ্ছে যে ঠিক আছে, আপনি যদি অ্যাবসলিউট ভালো তো আমাদের সব ভালো তো আমাদের ভালো নয়। আমরা মজা করে বলি না যে বেশি ভালো ভালো না, রাইট, বেশি ভালো না। আমরা কিন্তু ওই অবস্থার মধ্যে আছি। এই বেশি ভালো লিডারশিপ, নেতৃত্ব যা বলে, মানে অতি উৎসাহী রাজা যা বলে, পারিষদ বলে তারা শতগুণ, এরকম আপনি গ্রামগঞ্জ থেকে শুরু করে এখানে আমি আপনাকে সাক্ষ্য দিচ্ছি যে এরকম একটি প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এবং একটু এগিয়ে বললে প্রতিহিংসার মতো অবস্থার জন্ম নিয়েছে। ইসলামিক দলগুলো আরেকটি বিভাজন, তারা দীর্ঘকাল ধরে ইসলামের কথা বলে আসছে। এর মধ্যেও আবার বিভাজন আছে, ইসলামী দলগুলোর মধ্যেও বিভাজন আছে। একদল হচ্ছে যে কোনো সরকারি আসুক না কেন তারা সরকারি দলের লোক, তারা কিন্তু পার্টি চেঞ্জ করে না। ইসলামী দলের এই যে 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচনটি হলো, তাতেও কিন্তু আপনি দেখেছেন যে ইসলামী দলের কিছু না কিছু অংশ তারা অর্থাৎ এরা হচ্ছে সুবিধাবাদী আলেম শ্রেণী বা ওলামায়ে সু, যাদেরকে ইসলামী পরিভাষায় বলা হয়। আর একটা দল আছে যারা মানে ট্র্যাডিশনাল, অর্থাৎ ওই যেমন ছিল তেমন আছি, আগে যা করেছে সেটা, অর্থাৎ একটা গতানুগতিক পথে তারা আগে। আর একটা দল হলো আদর্শিকভাবে তারা শক্তপোক্ত এবং তারা তাদের এই প্রক্রিয়া দ্বারা গণতান্ত্রিক পন্থায় তারা সমাজ পরিবর্তন করতে চায়। আর তৃতীয় ধারা হলো বামধারা। বামধারা তো আপনি মানে আরেকটা ধারা যদি বলি, বামধারা তো সাবডিভিডেড অ্যান্ড ফ্র্যাগমেন্টেড, সরবাই কোথাও আপনি দেখলেন আর কি। কিন্তু বামধারার একটা গ্রহণযোগ্যতা মানুষের কাছে আছে, এটা অস্বীকার করা যাবে না। নেতা যতই ছোট হোক, নেতা যতই মানে তার কনস্টিটিউয়েন্সি বা তার পরিসীমা সীমিত থাকুক, কিন্তু তার একটি গ্রহণযোগ্যতা বাংলাদেশের বিশেষ করে ইন্টেলেকচুয়াল লেভেলে রয়েছে। সুতরাং তারাও একটি বড় প্রতিপক্ষ। তাহলে একটি জাতীয়তাবাদী ধারা, আর একটি ইসলামী ধারা এবং একটি বাম ধারা, এই ধারাগুলোর সমীকরণের মধ্য দিয়ে আমাদেরকে এগোতে হবে। এবং ওই যে এখন আমাদের ছেলেরা যারা রাজনীতি করতে চাচ্ছে বা রাজনৈতিক দল করতে চাচ্ছে, তারাও একটা নতুন ধরনের একটা মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে একটা প্রতিষ্ঠানিকতা অর্জন করতে যাচ্ছে, বা তারা যেটাকে বলে মানে বয়ান, তারাও একটা ব্যাখ্যা বিশ্লেষণ তৈরি করতে চাচ্ছে নিজেদের জন্য। স্যার, আমরা আরও কথা শুনবো, আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে। আমরা মূলত আসলে রাজনৈতিক ঐক্যমত্য এবং পাশাপাশি সংস্কার নেওয়ার নির্বাচন, এটা নিয়ে একটু শুনতে চাইবো আপনার কাছে। আমরা দেখছি যে আপনি বলছিলেন যে গণতন্ত্র শুধুমাত্র একটি নির্বাচনী গণতন্ত্র হয়ে যায়, বিষয়টা এরকম নয়। পাশাপাশি আসলে সংস্কারটার কথাও জোরালো হচ্ছে, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এটা নিয়ে একটা কনফ্লিক্টিং কখনো কখনো সিচুয়েশন তৈরি করা হচ্ছে। আমরা এই জায়গাগুলো নিয়ে সোহেব ভাই আপনার কাছেও শুনতে চাইবো। আমরা আরেকটা বিরতি থেকে ফিরে আসি। দর্শক, আড়াইসিএল স্টিল গণতন্ত্রে রাজনৈতিক ঐক্যমত্য বনাম বিভাজনের রাজনীতি, এই শিরোনামে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে দুজন রয়েছেন, আরও কথা বলবো, আশা করি সাথে থাকবেন। ছোট্ট একটা বিরতি থেকে ফিরছি। দর্শক, আরও একবার স্বাগত। আড়াইসিএল স্টিল গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। আমরা কথা বলছি রাজনৈতিক ঐক্যমত্য বনাম বিভাজনের রাজনীতি নিয়ে। আমরা দুজন অতিথিকে আজকে স্টুডিওতে পেয়েছি। আমাদের সঙ্গে সোহরাব হাসান রয়েছেন, যুগ্ম সম্পাদক, প্রথম আলো, স্বাগত জানাচ্ছি। সাথে আছেন ডক্টর আব্দুল লতিফ মাসুম, রাষ্ট্রবিজ্ঞানী এবং সাবেক অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে রয়েছি, ছোট করে একটু জানতে চাইবো। সোহরাব হাসান, আপনার কাছে শুরুতে আসতে চাই, যে কথা আসলে স্যার বলছিলেন, আব্দুল লতিফ মাসুম স্যার, যে শুধুমাত্র গণতন্ত্র মানে শুধুমাত্র নির্বাচন গণতন্ত্র নাও নিশ্চিত করতে পারে, শুধুমাত্র ভোট নাও নিশ্চিত করতে পারে। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেখতে পাই ওই একটি বিষয়কে ঘিরে সবথেকে বেশি প্রয়োগ করা, একটু বল প্রয়োগ বা চাপ প্রয়োগ করা। যতটা চাপ এখানে প্রয়োগ করা হয়, ততটা মনোযোগ কি আসলে সংস্কারের দিকে তাদের
অগ্রাধিকার পায় আসলে, বা তারা কি পায় না, পরিবর্তন? কারণ আমরা 70 বছরের যদি ইতিহাস বলি পাকিস্তান আমল থেকে, সুতরাং সেখানে তো গণতন্ত্র নির্বাচন দুটোরই বলে টেকসই হয়নি। নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন অর্জন করতে, নির্বাচন প্রতিষ্ঠা করতে দীর্ঘ লড়াই সংগ্রাম করতে হয়েছে। পাকিস্তানে একবারই জাতীয় পর্যায়ে সার্বজনীন যেটা নির্বাচন হয়েছে 70 সালে, এবং সেই 70-এর নির্বাচন পাকিস্তান দফারফ হয়ে গেছে, মানে পাকিস্তান ভেঙে গেছে, বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র হলো। বাংলাদেশ আমলে 73-এর নির্বাচন থেকে শুরু করে 91-এর আগ পর্যন্ত যত নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচন সম্পর্কে বিতর্ক হয়েছে। এই কারণেই কিন্তু এই রাজনৈতিক নেতৃত্ব সেই সময় স্বৈরাচারের বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছিল তারা একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু করেছিল। বিচারপতি শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে প্রথম তত্ত্বাবধায়ক সরকার হয়, যদিও সেটার নাম ছিল ওই এখনকার মতো অন্তর্বর্তী সরকার বা অস্থায়ী সরকার। তারপর ভালো নির্বাচন হলো, ভালো সংসদ পায়নি, ভালো নির্বাচন হলো, ভালো সরকার পায়নি, ভালো বিরোধী দলও পায়নি, সংসদ কার্যকর হয়নি। তো এ ঠিক যে কেবল নির্বাচন বছরের পর বছর হয়েছে, গণতন্ত্রের নিশ্চয়তা দিতে পারে না, আবার নির্বাচন ছাড়া সেই গণতন্ত্রের কথা কখনোই ভাবা যাবে না। নিশ্চয়ই। সুতরাং প্রথম নির্বাচনটা নিশ্চিত করতে হবে, একটি সুষ্ঠু নির্বাচন। সেটাও কিন্তু আমাদের রাজনৈতিক বাস্তবতায় এটাও সংস্কার। পরবর্তী কথা হচ্ছে যে পরবর্তীকালে যে যারা ক্ষমতায় আসবে, এমনকি যারা বিরোধী দলে থাকবে, তারা গণতন্ত্র রক্ষায় কীরকম ভূমিকা রাখবে, সেই ব্যাপারে এই নির্বাচনের আগে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে একটা অভিন্ন সনদ বা বোঝাপড়া বা একটা চুক্তি হওয়া উচিত, যেমন 3 জোটের রূপরেখা হয়েছিল। এখন সেটি কিভাবে হবে, কতটা দিনে হবে, এখানেও অবিশ্বাস, সন্দেহ, যেটি 5 আগস্ট কিন্তু ছিল না। 5 আগস্ট একসঙ্গে মিলেই সবাই কিন্তু এখন শুরু হয়ে গেছে, আমরা কথার মধ্যে না, মানে তারপরেই এখন এই যে আমরা মত পথের কথা বললাম, এমনকি যে ছাত্র গণ অভ্যুত্থানে যে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদের মধ্যেও তো মতের পার্থক্য আছে, তাদের মধ্যেও চিন্তার পার্থক্য আছে। কেউ বাম ধারার চিন্তা করেন, কেউ মধ্যপন্থী চিন্তা করেন, কেউ ডানপন্থার চিন্তা করেন। তারপরও তারা একসঙ্গে কাজ করেছে তাদের উদ্দেশ্য সফল করার জন্য। রাজনৈতিক দল করলে আমরা বুঝতে পারবো না, নির্বাচনের আগেও তারা রাজনৈতিক দল করতে পারে, কেন পারবে না, তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না নেয়। আর এক্ষেত্রে এই যে বিতর্কের মধ্য দিয়ে দুটি ভালো বিষয় বেরিয়ে এসেছে। বিএনপি থেকে যে বলা হয়েছে যে এটাও সংস্কারের অংশ, বিএনপি থেকে বলা হয়েছে যে যারা নতুন দল ক্ষমতায় তাদের সরকার থেকে বেরিয়ে এসে করা উচিত, না হলে নিরপেক্ষতা হারাবে। আবার ছাত্র নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপি যে এত বড় কথা বলছে, তারা তো ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ক্ষমতায় বসেছে, নানাভাবে, নানা পদবি প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করেছে। তো সুতরাং এই ব্যাপারেও বিএনপির পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেখা উচিত আমি মনে করি, মানুষের কাছে ব্যাখ্যাটা দেবে। আমার একটু সাথে সম্পূরক প্রশ্ন আপনাকে, আমাদের সময় আসলে কম, একেবারে 1 মিনিট 2 মিনিট সময় আপনার জন্য আছে, যদি একটু বলেন যে আমরা কি নিশ্চিত করে বলতে পারি যে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন কোনটা? আমরা বিএনপি হয়তো মনেই করছে যে তারা ক্ষমতায় চলে আসবেন, আবার এমন তো হতে পারে যে জনগণ আসলে নতুন কিছু চাচ্ছেন, হতেই তো পারে। আমরা যে সেই জরিপ হতে পারে সেটা ভাববো কি করে, এটা জরিপ দিয়ে হবে না, এটা সেই জরিপেরও আবার আস্থা অনাস্থা থাকবে, সেটা নিয়েও পাল্টাপাল্টি। আমরা ইতিমধ্যে এত জরিপ দেখলাম, আপনি অনেক জরিপ তো দেখেছি যে সবাই চাই, মানে অধিকাংশ মানুষ চায় এখন শেখ হাসিনাই আবার ক্ষমতায় আসুক, এটাও জরিপ। আবার সংস্কারও চেয়েছেন, সেটাও আবার সংস্কারও চেয়েছে। সুতরাং জরিপের উপর ভিত্তি না করে আমরা জনগণের রায়ের উপর ভিত্তি করি যে নির্বাচনটি হবে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব একটা তারিখ ঘোষণা করা। তাহলে এই সংশয়, সন্দেহ, এই ছাত্র নেতৃত্ব এক বিবৃতি দেবে, বিএনপি আর এক বিবৃতি দেবে, এই বিবৃতি পাল্টা বিবৃতি কমে যাবে, কারণ তখন সবার লক্ষ্য থাকবে নির্বাচনটি কিভাবে তার পক্ষে জনরায় নেবে। এখন নির্বাচন হওয়ার পরে কি আপনি আশাবাদী যে আমাদের আসলে যে আমরা যে লক্ষ্য নিয়ে বা যে আকাঙ্ক্ষা নিয়ে এই যে পরিবর্তন, সেটি আমরা পাবো? মনে করি আমরা সবসময় আশাবাদী, কিন্তু আশা বারবার ভঙ্গ হয়, সেই আশা আবার ভঙ্গ না হয় সেটি অবশ্যই চাইবো। আবার আমাদের আশা তো না, জনগণের আশা। আর এত সংস্কার কথা বলছে সবাই, ভোট রাজনীতি, সুষ্ঠু ভোট হলে যদি নতুন কিছু হয় সেটা হতেই পারে। এত সংস্কারের কথা বলছে, সব তো ভোট আর কে ক্ষমতায় যাবে এটি নিয়ে। জি নিশ্চয়ই। অর্থনৈতিক সংস্কার যেটা প্রয়োজন,
বাংলাদেশের রাষ্ট্রের মূল যে কাঠামো, মূল কাঠামো তো অর্থনীতি, সেটা সংস্কার কথা তো কেউ বলছে না। গরিব মানুষ তার আয় দিয়ে কিভাবে চলতে পারে, কথা যে মূল্যস্ফীতি নিয়ে সবাই। সুতরাং আমি মনে করি যে আরো গভীরভাবে দেখা উচিত। এমনকি ছাত্র নেতৃত্বের পক্ষ থেকেও কিন্তু আমরা এই অর্থনৈতিক পরিবর্তনের কোনো বিষয়ে যে বড় কোনো প্রস্তাব, দাবি দেখছি না। দাবি হচ্ছে কে ভোটে আসবে, কে ভোটে আসবে না, জনগণ ঠিক করবে কে আসবে না আসবে না। নিশ্চয়ই, কারণ জনগণ যদি ইসলামী দলকে ভোট দেন সেটাই হবে, জনগণ যদি ছাত্রদেরকে নতুন দল নিয়ে আসেন সেটা হবে, অথবা জনগণ যদি বিএনপিকে নিয়ে আসেন নিয়ে আসবে। আমরা তো নিশ্চিত করে আজকের দিনে সুষ্ঠু নির্বাচন দেওয়ার পর আসলে বুঝতে পারবো প্রকৃত প্রতিফলন কোনটা হচ্ছে। স্যার, আমরা আপনার কাছে আসতে চাই, আমাদের সময় একেবারে শেষ। আমি যে কথাটা বললাম সেই কথাটা কিন্তু এখন আপনি উচ্চারণ করলেন, অর্থাৎ গণতন্ত্রের একটা ফেয়ার প্লে। আপনি ধরেন একটা খেলা, ওই যে আমাদের ওবায়দুল কাদের বলতো না, খেলা হবে খেলা, কিন্তু খেলা তো সে উল্টাপাল্টা খেলা করেছে, অন্যায় করেছে, মানে অপব্যবহার করেছে ইত্যাদি। কিন্তু আপনি একটা মডেল বা একটি সুন্দর চিন্তা করেন যে সমস্ত রাজনৈতিক দলগুলো যার যার মতো করে কর্মসূচি প্রণয়ন করুক, যার যার মতো করে জনগণের সামনে মানে তাদের আদর্শ উদ্দেশ্য ব্যাখ্যা করুক। বিএনপির পক্ষ থেকে, জামায়াত ইসলামী বা অন্যান্য ইসলামী দলগুলো তাদের কি আদর্শ উদ্দেশ্য তাদের পক্ষ থেকে, এবং ছাত্ররা যদি রাজনীতি করতে চায় তাহলে পরে সেভাবেই করুক। কিন্তু সেই যে কথা বারবার সোহরাব হাসান বারবার করে বলছিলেন যে সহনশীলতা, সমঝোতা, সৌজন্য, ভদ্রতা, নিয়ম কানুন, রীতি নীতি অবশ্যই মেনে কথা বলতে হবে। আপনারা জানেন যে ব্রিটেনের সংবিধান অলিখিত, বেসড অন ভ্যালুস, ট্র্যাডিশনস, কাস্টমস। ইতিহাস, হাজার বছর ধরের ইতিহাস তাদের, সেই ইতিহাস লিখিত নয়। সেই যে তাদের যে গণতন্ত্রের উত্তরাধিকার, সেই নিয়ম কানুন কাস্টমসগুলো তো অলিখিত, তারপরেও দেশটি চলছে। এরকম একটি অবস্থা সকলে মিলে যদি আমরা তৈরি করতে পারি, সকলের প্রতি শ্রদ্ধা রেখে সকলেই যদি গণতন্ত্রকে অ্যাকসেপ্ট করতে পারি, সে পরাজিতও আমি হতে পারি। সেই চর্চাটা যদি হয় তাহলে পরে আমাদের দেশের মুক্তি আসবে। এছাড়া গণতন্ত্র ব্যতীত কোনো মুক্তি নেই। জি, নিশ্চয়ই আমরা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হোক সেটাই আমরা চাই। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে, আব্দুল লতিফ মাসুম এবং সোহরাব হাসান, আজকের এই আলোচনায় সময় দিয়েছেন। আপনার দুজনকে ধন্যবাদ। আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা দেখেছি যে আমাদের প্রতিবেশী দেশ নেপাল আসলে দেখিয়েছেন যে কিভাবে তারা একটা যুদ্ধবিধ্বস্ত গৃহযুদ্ধে থাকা দেশ কিভাবে আসলে এই যে সমন্বিত রাজনীতি, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং গণতান্ত্রিক চর্চা করে দুটি শক্তিশালী প্রতিবেশী দেশ থাকার পরেও জাতীয় স্বার্থের জায়গায় তারা কিভাবে ঐক্য বজায় রাখছেন, সেই জায়গাটি কিন্তু আমাদের জন্য একটা উদাহরণ আমাদের প্রতিবেশী নেপাল সেটি করছেন। স্যার, আপনাদেরকে এবং ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আড়াইশিল স্টিল গণতন্ত্রে আমরা আলোচনা করছিলাম রাজনৈতিক ঐক্যমত্য বিভাজনের রাজনীতি। আমরা সব শেষ যে আলোচনায় আসলে মোটা দাগে যে পরামর্শগুলো আসছিল, শেষ পর্যন্ত আসলে গণতন্ত্রের চর্চা এবং ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের যে আকাঙ্ক্ষা এবং জনগণের যে আকাঙ্ক্ষা সেটি যদি প্রতিফলন ঘটাতে চাই, সেই ঐক্যের জায়গাটি এবং গণতন্ত্রের চর্চার জায়গাটির কোনো বিকল্প নেই। সেই প্রত্যাশা জানিয়ে আজকের আড়াইশিল গণতন্ত্র আমরা শেষ করছি। আগামীকাল আবারও নতুন অতিথি নিয়ে, নতুন বিষয় নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকুন, সবাইকে শুভরাত্রি।